এক ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ার পর পুরো ইংল্যান্ডের মানুষ একে একে রক্ত পিপাসু জম্বিতে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই দেশটা পরিণত হয় এক জীবন্ত নরকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছেলেটা তখন হাসপাতালে কমায় থাকায় সেই ভয়াবহ ভাইরাসের সংস্পর্শেই আসেনি। কয়েক সপ্তাহ পর জ্ঞান ফিরে এসে সে দেখে হাসপাতাল একদম ফাঁকা, চারিদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের ছাপ। বাইরে বের হতে তার চোখের সামনে ভেসে ওঠে এমন এক পৃথিবী যেখানে আর কোনো নিয়ম নেই, নেই কোনো নিরাপদ জায়গা, শুধু জম্বি আর বেঁচে থাকার মরিয়া লড়াই। শেষ পর্যন্ত তার সঙ্গে কি ঘটে আর কিভাবে সে এই দুঃস্বপ্নের মাঝেও বেঁচে থাকার চেষ্টা করে, সেটাই জানতে আজ আমি নিয়ে এসেছি থমাস শেলবি খ্যাত কিলিয়ান মার্ফি অভিনীত 28 ডেজ লেটার মুভির এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা ইংল্যান্ডের বিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটি রিসার্চ সেন্টার দেখতে পাই। গভীর রাতে সেই রিসার্চ সেন্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে একদল অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট। পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাণীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করাই ছিল তাদের কাজ। তারা খবর পেয়েছিল এই রিসার্চ সেন্টারে অসংখ্য বানর আর শিম্পাঞ্জিকে নির্মমভাবে বন্দী করে তাদের উপর ভয়ঙ্কর সব পরীক্ষা চালানো হচ্ছে। তাই সত্যিটা জানতেই তারা সেখানে আসে। কিন্তু ভেতরে ঢুকে তারা যে দৃশ্য দেখে তাতে সবার চোখ কপালে উঠে যায়। পুরো ল্যাব জুড়ে সারি সারি কাঁচের খাঁচায় বন্দি অসংখ্য বানর আর শিম্পাঞ্জি। প্রাণীগুলো মুক্ত হওয়ার জন্য মরিয়া হয়ে বারবার কাঁচের দেওয়ালে আঘাত করছে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা তাদের মুক্ত করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদের দেখে ফেলে। সে দ্রুত নিরাপত্তা রক্ষীদের খবর দিতে গেলে তারা তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। তখন লোকটা আতঙ্কে চিৎকার করে বলে, এই শিম্পাঞ্জিগুলোর প্রত্যেকটা একটা অ্যাটম বোমার চেয়েও ভয়ঙ্কর। এরা সবাই রেজ নামের এক মারাত্মক ভাইরাসে আক্রান্ত। কিন্তু লোকটা পুরো ঘটনা বোঝানোর আগেই তারা একটি শিম্পাঞ্জির খাঁচা খুলে দিতে যায়। তখন ল্যাব অ্যাসিস্ট্যান্ট প্রাণপণ চেষ্টা করে তাদের থামানোর, কারণ সে জানে একবার এই খাঁচা খুলে গেলে যে ভয়ঙ্কর বিপর্যয় শুরু হবে সেটা আর কারো পক্ষেই থামানো সম্ভব হবে না। কিন্তু অ্যানিম্যাল অ্যাক্টিভিস্টরা তার কোনো কথাই বিশ্বাস করে না। শেষ পর্যন্ত তারা শিম্পাঞ্জিটির খাঁচা খুলে দেয়। আর খাঁচা খোলার সঙ্গে সঙ্গেই শিম্পাঞ্জিটা ভয়ঙ্কর ভাবে একজন অ্যাক্টিভিস্টের উপর ঝাঁপিয়ে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে মহিলাটিকে নৃশংসভাবে কামড়ে ও আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলে। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনা তখনও বাকি ছিল। আহত হওয়ার মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মহিলার চোখ মুখের চেহারা সম্পূর্ণ বদলে যেতে শুরু করে। তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে, মুখ ভর্তি ফুটে ওঠে হিংস্রতা, আর আচরণও মুহূর্তের মধ্যেই অস্বাভাবিক হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে আর মানুষ নেই, বরং রক্ত পিপাসু এক জীবন্ত জম্বিতে পরিণত হয়েছে। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি নিজেই অন্যদের উপর ভয়ঙ্করভাবে হামলা শুরু করে। তখনই সবাই বুঝতে পারে শিম্পাঞ্জির শরীরে থাকা রেজ ভাইরাস মুহূর্তের মধ্যেই তার শরীরেও ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর মানুষ নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা অস্বাভাবিক রকমের হিংস্র হয়ে ওঠে। সামনে যাকে পায় তাকেই নির্মমভাবে আক্রমণ করতে শুরু করে। রাগ, ঘৃণা আর উন্মত্ততা ছাড়া তাদের ভেতরে আর কোনো মানবিক অনুভূতি অবশিষ্ট থাকে না। আসলে এই ভয়ঙ্কর ভাইরাসটি নিয়ে সেই ল্যাবে গোপনে গবেষণা চলছিল। আর যদি এই ভাইরাস একবার ল্যাবের বাইরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে মানব জাতির জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সেটা কল্পনা করলে গা শিউরে ওঠে। পরের সিনে আমাদের নিয়ে যাওয়া হয় এই ঘটনার ঠিক 28 দিন পরে। জিম নামের এক তরুণ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন কোমায় হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়েছিল। আর হ্যাঁ, চিনতেই তো পারছো, এ হচ্ছে আমাদের সবার পরিচিত থমাস শেলবি খ্যাত কিলিয়ান মার্ফি। সত্যি বলতে এই মানুষটা জীবনে কত ধরনের চরিত্র অভিনয় করেছে তার হিসাব করাই কঠিন। যাই হোক, দীর্ঘ 28 দিন পর যখন জিমের জ্ঞান ফিরে আসে তখন সে কিছুই বুঝে উঠতে পারে না। প্রথমে সে হাসপাতালের পোশাক পরে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। নিজের কোনো কাপড় না থাকায় বাধ্য হয়ে সে হাসপাতালের একজন ডাক্তারের পোশাক পরে নেয়। তারপর এক অজানা আতঙ্ক নিয়ে হাসপাতালের করিডোর পেরিয়ে বাইরের পৃথিবীতে পা রাখে। হাসপাতালের বাইরে বেরিয়ে জিম দেখতে পায় এত বড় হাসপাতালটা পুরোপুরি জনমানব শূন্য। চারিদিকে এমন ভয়ঙ্কর নীরবতা যেন এখানে বহুদিন ধরে কোনো মানুষের অস্তিত্বই নেই। এমনকি হাসপাতালের ছাদে উঠে নিচের রাস্তায় তাকিয়েও সে একজন মানুষকেও দেখতে পায় না। অথচ দিনের এই সময় এত ব্যস্ত শহরের রাস্তা কখনোই এতটা শুনশান থাকার কথা নয়। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে জিম বারবার হেলো বলে চিৎকার করলেও কোথা থেকেও কোনো উত্তর আসে না। যে রাস্তাগুলোতে সবসময় গাড়ির ভিড় থাকার কথা সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য বোতল, পেপসির ক্যান
আর নানা ধরনের ময়লা আবর্জনা। পুরো শহরটা যেন এক মুহূর্তে পরিত্যক্ত হয়ে গেছে। তখন জিমের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, এত মানুষ হঠাৎ কোথায় গেল? তবে আমরা তো ইতিমধ্যে জানি এর উত্তর লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর রেজ ভাইরাসের মধ্যেই। ল্যাব থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস অল্প সময়ের মধ্যে পুরো ইংল্যান্ডে মহামারীর মতো ছড়িয়ে পড়ে। আক্রান্ত মানুষ সামনে যাকেই পেত তাকেই আক্রমণ করত, আর সেই মানুষটিও মুহূর্তের মধ্যে সংক্রমিত হয়ে একইভাবে অন্যদের উপর হামলা শুরু করত। এভাবেই পুরো দেশ ধীরে ধীরে রক্ত, মৃত্যু আর উন্মত্ততার এক জীবন্ত নরকে পরিণত হয়ে যায়। তাই পুরো শহরের মানুষ ভয়ে ঘরবন্দি হয়ে পড়ে। চারিদিকে জারি করা হয় কঠোর কোয়ারেন্টাইন আর লকডাউন। কিন্তু জিম তখনও এসবের কিছুই জানে না, কারণ গত 28 দিন সে কোমায় ছিল। তাই এই সময়ের মধ্যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। নিজের চেনা শহরটাকে এভাবে জনশূন্য দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। কোথাও উল্টে পড়ে আছে পরিত্যক্ত গাড়ি, আবার কোথাও রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জিনিসপত্র। পুরো শহরটা যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর মৃত্যুর ছাপ। আর জিম তখনও বুঝতে পারছে না ঠিক কি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যার কারণে পুরো ইংল্যান্ড এভাবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। হাঁটতে হাঁটতে একসময় জিম একটি পুরনো চার্চের ভেতরে ঢুকে পড়ে। হাসপাতালের মতো চার্চটাও ছিল একদম অন্ধকার আর ভয়ঙ্কর নীরব। ভেতরে ঢোকার পর সে এক কোণে কয়েকজন মানুষকে জড়সড় হয়ে বসে থাকতে দেখে। প্রথমে সে ভেবে নেই হয়তো তারা জীবিত, তাই জিম হ্যালো বলে তাদের ডাক দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কোনো উত্তর দেয় না, বরং তারা মুখ দিয়ে অদ্ভুত গর্জনের মতো শব্দ করতে থাকে। বিষয়টা বুঝতে না পেরে জিম ধীরে ধীরে হলওয়ের দিকে এগিয়ে যায়। আর ঠিক তখনই নিচ থেকে হঠাৎ চার্চের ফাদার তার দিকে তেড়ে আসে। জিম কিছুই বুঝে উঠতে পারে না একজন ধর্মযাজক এভাবে আচরণ করছিলেন, কিন্তু পরের মুহূর্তেই সে লক্ষ্য করে ফাদারের চোখ মুখ পুরোপুরি বদলে গেছে। তার চেহারা একদম রক্ত পিপাসু জম্বির মতো, আর মুখ থেকে বের হচ্ছে ভয়ঙ্কর গর্জন। কোনো সতর্কতা ছাড়াই সে জিমকে কামড়ে দেওয়ার জন্য পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকে না। নিজের হাতে থাকা ব্যাগ দিয়ে জম্বিতে পরিণত হওয়া ফাদারকে জোরে আঘাত করে মাটিতে ফেলে দেয়। তারপর প্রাণ বাঁচানোর জন্য চার্চের বাইরে দৌড় দিতে শুরু করে। কিন্তু ততক্ষণে চার্চের ভেতর থাকা সব আক্রান্ত মানুষ তার পিছু ধাওয়া করে বেরিয়ে আসে। ঠিক তখনই হঠাৎ প্রোটেক্টিভ স্যুট পরা দুইজন সশস্ত্র মানুষ সেখানে হাজির হয়। তারা কোনো সময় নষ্ট না করে জম্বিদের দিকে একের পর এক পেট্রোল বোমা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যেতে থাকে সব আক্রান্ত মানুষ। এরপর তারা বিস্ফোরক ব্যবহার করে চার্চ সহ আশেপাশের এলাকা উড়িয়ে দেয়, যাতে সংক্রমণ আর ছড়িয়ে না পড়ে। জিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর পর তারা দ্রুত তাকে একটি নিরাপদ ঘরের ভেতরে নিয়ে যায়। জিম তখনও কিছুই বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে আসলে কি ঘটছে। সেটাই যেন তার কাছে এক রহস্য। তখন তাকে উদ্ধার করা দুই রেস্কিউয়ার ধীরে ধীরে সব সত্যি খুলে বলতে শুরু করে। তাদের নাম মার্ক আর সেলিনা। তারা জানায় ভয়ঙ্কর সেই রেজ ভাইরাস থেকে অল্প কয়েকজন মানুষই কোনোমতে বেঁচে থাকতে পেরেছে, আর তারা দুজনও সেই ভাগ্যবানদের মধ্যে একজন। মার্ক জিমকে বলে কেমব্রিজ ইউনিভার্সিটির ল্যাব থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর পুরো শহরে মুহূর্তের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যায়। পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শহর খালি করার সুযোগই কেউ পায়নি। ফলে অধিকাংশ মানুষ খুব অল্প সময়ের মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে রক্ত পিপাসু উন্মাদে পরিণত হয়। সেই থেকেই পুরো শহরটা মৃত্যু আর আতঙ্কের এক ভয়ঙ্কর নরকপুরীতে বদলে গেছে। পরে ধীরে ধীরে এই ভয়ঙ্কর সংক্রমণ পুরো ইংল্যান্ডকে গ্রাস করে ফেলে। এক সময় যে দেশে আইন শৃঙ্খলা আর সভ্যতা ছিল, সেখানে এখন আর কোনো সরকার নেই কোনো পুলিশ কিংবা কোনো উদ্ধারকারী সংস্থা। পুরো দেশটাই যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এমনকি বাইরের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ইংল্যান্ডের সঙ্গে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়। অন্যদিকে জিম এতদিন হাসপাতালে বেডে কোমায় পড়ে থাকায় এসবের কিছুই জানতে পারেনি। তাই এই ভয়ঙ্কর সত্যিটা শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তার বাবা মা কি এখনো বেঁচে আছেন, নাকি তারাও এই ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়েছেন? সবকিছু জানার পর জিম আর নিজেকে সামলাতে পারে না। সে মার্ক আর সেলিনাকে অনুরোধ করে তাকে একবার নিজের বাড়িতে নিয়ে যেতে। কিন্তু তারা দুজনেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে, কারণ তারা জানে এখন বাইরে বের হওয়া মানেই নিশ্চিত মৃত্যুকে ডেকে আনা। তবুও জিমের বারবার অনুরোধে শেষ পর্যন্ত তারা ঝুঁকি নিতেই রাজি হয়। খুব সাবধানে তারা একটি গাড়ি নিয়ে জিমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ঘরের ভেতরে ঢুকে জিম এমন এক দৃশ্য দেখে যা মুহূর্তের মধ্যে তার পুরো পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দেয়। তার বাবা মা
দুজনেই বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন। জিমের বাবার হাতে একটি সুইসাইড নোট। সেখানে লেখা ছিল, এই ভয়ঙ্কর পৃথিবীতে জম্বিতে পরিণত হয়ে ধুঁকে ধুঁকে মরার চেয়ে নিজের ইচ্ছায় শান্তিতে মৃত্যুকে বেছে নেওয়াই তাদের কাছে ভালো মনে হয়েছে। কথাগুলো পড়তেই জিমের বুকটা যেন ভেঙে যায়। যে পৃথিবীটাকে সে একসময় নিরাপদ ভেবেছিল, সেটাই আজ তার কাছে সবকিছু কেড়ে নিয়েছে। নিজের বাবা মায়ের নিথর দেহের সামনে দাঁড়িয়ে সে আর কান্না আটকে রাখতে পারে না। চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়তে থাকে। এদিকে বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাওয়ায় সেলিনা আর মার্ক সিদ্ধান্ত নেই আজ রাতটা এখানেই কাটানো হবে, কারণ অন্ধকারে বাইরে বের হওয়া আরো অনেক বেশি বিপজ্জনক। রাতে মার্ক আর সেলিনা ঘুমিয়ে পড়লেও জিমের চোখে কোনোভাবেই ঘুম আসে না। সে জানালার পাশে দাঁড়িয়ে বাবা মায়ের সঙ্গে কাটানো পুরনো সুখের স্মৃতিগুলো মনে করতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ জানালার কাঁচ ভাঙার বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে। সবাই তাকিয়ে দেখে একটি রক্ত পিপাসু জম্বি ইতিমধ্যেই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। জিমের চিৎকার শুনে সেলিনা আর মার্ক এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ছুটে আসে। তারপর ছুরি আর বেসবল ব্যাট দিয়ে নির্মমভাবে আঘাত করতে করতে শেষ পর্যন্ত জম্বিটাকে মেরে ফেলে। পরিস্থিতি কিছুটা শান্ত হতেই সেলিনা দ্রুত জিমকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে। তারপর আতঙ্কিত গলায় জানতে চায় জম্বিটা তাকে কোথাও আঁচড় বা কামড় দিয়েছে কিনা, কিংবা লড়াইয়ের সময় জম্বির রক্তের কোনো ফোঁটা তার চোখ মুখে লেগেছে কিনা, কারণ এই ভাইরাস ছড়াতে একটুখানি অসাবধানতাই যথেষ্ট। সৌভাগ্যবশত জিমের সঙ্গে এমন কিছুই ঘটেনি, তাই সে নিশ্চিতভাবে সংক্রমণের হাত থেকে বেঁচে যায়। কিন্তু বিপদটা ঘটে অন্য জায়গায়। জম্বিটার সঙ্গে ধস্তাধস্তির সময় মার্কের হাতে একটি ছোট ক্ষত হয়ে যায়। প্রথমে ক্ষতটা তেমন গুরুতর মনে না হলেও সেলিনার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় এই সামান্য আঘাতই হয়তো ভয়ঙ্কর কিছুর শুরু হতে চলেছে। কিন্তু মার্কের হাতের সেই ক্ষতটা দেখেই সেলিনা এমন একটা কাজ করে যা জিম কল্পনাও করতে পারেনি। মার্ক কিছু বলার সুযোগ পাওয়ার আগেই সেলিনা ঝাঁপিয়ে পড়ে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। আসলে তার সামনে আর কোনো পথ খোলা ছিল না, কারণ একবার এই ভাইরাস শরীরে ঢুকে গেলে মানুষ সংক্রমিত হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আর তখন সে নিজের অজান্তেই আশপাশের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই নিজের অনুভূতিকে শক্ত করে সেলিনা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। কিন্তু চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জিম একেবারে পাথরের মতো স্থির হয়ে যায়। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরতে থাকে, যদি একটু আগে সেই জম্বির রক্ত তার শরীরে লাগতো, তাহলে কি সেলিনা তাকেও একইভাবে কোনো দ্বিধা ছাড়াই মেরে ফেলতো? আর এই মুহূর্তে জিম বুঝতে পারে এই পৃথিবীতে এখন আবেগ বা সম্পর্কের কোনো মূল্য নেই। এখানে বেঁচে থাকার জন্য নিজের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। যাই হোক, এই ভয়ঙ্কর ঘটনার পর সেলিনা বুঝে যায় ওই বাড়িতে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। তাই সে জিমকে সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে পড়ে। চারদিকে মৃত্যু আর নিস্তব্ধতার মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দূরে একটি অ্যাপার্টমেন্টের জানালায় আলো জ্বলতে দেখে। আর সেই আলো দেখেই তাদের মনে আবারও আশার আলো জেগে ওঠে, কারণ এই ভয়ঙ্কর পৃথিবীতে কোথাও যদি আলো জ্বলে, তার মানে সেখানে হয়তো এখনো কিছু সুস্থ মানুষ বেঁচে আছে। তাই কোনো দেরি না করে তারা সেদিকে রওনা দেয়। অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছে তারা দেখতে পায় প্রবেশপথের সামনে অসংখ্য শপিং ট্রলি জড়ো করে এক ধরনের অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছে। বুঝতেই পারা যায় ভেতরে থাকা মানুষগুলো নিজেদের প্রাণ বাঁচানোর জন্যই এই ব্যবস্থা করেছে। এরপর জিম আর সেলিনা সাবধানে সেই ট্রলির স্তূপ বেয়ে ওপরে উঠতে শুরু করে। তারপর তারা বিল্ডিং এর সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিচ থেকে ভেসে আসে জম্বিদের ভয়ঙ্কর চিৎকার। কয়েক সেকেন্ডের মধ্যে এক দল আক্রান্ত মানুষ সিঁড়ি বেয়ে তাদের দিকে দৌড়ে আসতে থাকে। পরিস্থিতি বুঝে সেলিনা এক মুহূর্ত দেরি না করে প্রাণ বাঁচানোর জন্য ওপরে ছুটে যায়। আর জিম কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলেও পরের মুহূর্তেই সেও প্রাণপণে দৌড়াতে শুরু করে। কিন্তু জম্বিগুলো খুব দ্রুত তার কাছাকাছি পৌঁছে যায়, আর কয়েক সেকেন্ড দেরি হলেই তারা জিমকে ধরে ফেলতো। ঠিক তখনই যেন কোথা থেকে একজন অচেনা উদ্ধারকারী এসে হাজির হয়। সে এক ঝটকায় জম্বিদের আক্রমণ ঠেকিয়ে জিমকে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনে। ফ্রাঙ্ক নামের সেই মানুষটি জিম আর সেলিনাকে নিজের অ্যাপার্টমেন্টে আশ্রয় দেয়। ভেতরে নিয়ে গিয়ে সবার সঙ্গে পরিচয় করিয়ে সে জানায় অনেকদিন পর সে আবার কোনো সুস্থ স্বাভাবিক মানুষের সঙ্গে দেখা পেল। এতদিনের একাকিত্বের পর এই মুহূর্তটা তার কাছে যেন এক টুকরো স্বস্তি। তাই ছোট্ট করে সবাই মিলে পানীয় হাতে সেই মুহূর্তটা উদযাপনও করে। এরপর ফ্রাঙ্ক তার ছোট্ট মেয়ে হান্নার সঙ্গেও জিম আর সেলিনার পরিচয় করিয়ে দেয়। দীর্ঘদিন পর একসঙ্গে চারজন মানুষ একই ছাদের নিচে বসে কথা বলছে।
দৃশ্যটা যেন কিছুক্ষণের জন্য এই ভয়ঙ্কর পৃথিবীর কথা ভুলিয়ে দেয়। রাত হয়ে গেলে ফ্রাঙ্ক তাদের থাকারও ব্যবস্থা করে দেয়। ঘুমাতে যাওয়ার আগে জিম সেলিনাকে এত দূর পর্যন্ত তার পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানায়, কিন্তু সেলিনার মুখে কোনো আবেগই দেখা যায় না, যেন এসব কথার তার কাছে আর কোনো মূল্য নেই। কারণ এই ভয়ঙ্কর পৃথিবী তাকে এতটাই কঠিন করে তুলেছে যে বেঁচে থাকার লড়াইয়ে সে নিজের সব অনুভূতি আর আবেগ অনেক আগেই মনের গভীরে চাপা দিয়ে ফেলেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রাঙ্ক আর জিম দেখতে পায় বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য বানানো ওয়াটার সাপ্লাইয়ের সব বালতি একেবারে খালি। ফ্রাঙ্ক এতদিন বৃষ্টির পানির ওপরই নির্ভর করে কোনোমতে বেঁচেছিল, কিন্তু টানা 10 দিন ধরে এক ফোঁটাও বৃষ্টি না হওয়ায় তাদের কাছে আর সামান্য পানিও অবশিষ্ট নেই। তখন সবাই বুঝতে পারে এভাবে আর বেশি দিন এখানে টিকে থাকা সম্ভব নয়। যদি তারা এখানে বসে থাকে তাহলে জম্বিদের হাতে নয়, পানির অভাবেই একদিন মারা যাবে। এই পরিস্থিতিতে ফ্রাঙ্ক হঠাৎ তার রেডিওটা চালু করে। কিছুক্ষণ পর সেখানে একটি রেকর্ড করা ব্রডকাস্ট ভেসে আসে, আর সেই বার্তাটি শুনে তাদের সামনে যেন আবারও বেঁচে থাকার এক নতুন আশা জেগে ওঠে। রেডিওর সেই ব্রডকাস্টে বলা হচ্ছিল ম্যানচেস্টার শহরে একদল মিলিটারি সৈন্য এখনও টিকে আছে। তারা একটি নিরাপদ ব্লকেড তৈরি করেছে, আর যদি কোনো জীবিত মানুষ সেখানে পৌঁছাতে পারে তাহলে তাকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়া হবে। এই খবর শুনেই ফ্রাঙ্কের মনে আবারও নতুন আশার সঞ্চার হয়। সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন তাদের ম্যানচেস্টারে যেতেই হবে। কিন্তু সেলিনা এই পরিকল্পনার সঙ্গে একমত ছিল না, কারণ সে জানতো এই পরিস্থিতিতে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া মানে নিজের জীবনকে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। তবুও ফ্রাঙ্কের বিশ্বাস ছিল ঘরে বসে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করার চেয়ে একবার চেষ্টা করাই ভালো। পরে তার ছোট্ট মেয়ে হান্নাও সেলিনাকে রাজি করাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত সবাই মিলে ফ্রাঙ্কের ট্যাক্সি ক্যাবে করে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয়। মূল সড়কে ওঠার জন্য তাদের সামনে ছিল মাত্র একটি শর্টকাট রাস্তা, কিন্তু সেই পথে ঢুকতেই তারা দেখে পুরো রাস্তা ভাঙাচোরা গাড়ি আর ধ্বংসাবশেষে ভরে আছে। তবুও ফ্রাঙ্ক কোনো ঝুঁকিকে পাত্তা না দিয়ে সোজা সেগুলোর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। প্রবল ঝাঁকুনি সামলে কোনোমতে তারা বাধাগুলো পার হয়ে গেলেও শেষ মুহূর্তে একটা ধারালো জিনিসে লেগে গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। চাকা পাংচার হয়ে যাওয়ায় ফ্রাঙ্ক আর এক মুহূর্ত নষ্ট না করে সবাইকে নিয়ে দ্রুত টায়ার বদলাতে লেগে পড়ে, কারণ তারা খুব ভালো করেই জানতো এই জায়গায় 1 সেকেন্ডের ভুলও তাদের জীবনের শেষ ভুল হতে পারে। ঠিক তখনই তাদের আশঙ্কা সত্যি হতে শুরু করে। দূর থেকে হঠাৎ অসংখ্য ইঁদুর প্রাণ বাঁচাতে দৌড়ে আসতে দেখা যায়, আর ইঁদুরগুলো এমন আতঙ্কিত আশা দেখেই তারা বুঝে যায় পেছনে আরও ভয়ঙ্কর কিছু আছে। পরের মুহূর্তেই দেখা যায় এক দল রক্ত পিপাসু জম্বি পাগলের মতো তাদের দিকে ধেয়ে আসছে। সময় তখন একেবারে হাতের মুঠোর থেকে ফসকে যাচ্ছে। ফ্রাঙ্ক আর হান্না নিজেদের সর্বশক্তি দিয়ে টায়ারের স্ক্রুগুলো শক্ত করতে থাকে। অবশেষে শেষ মুহূর্তে তারা কোনোমতে টায়ার লাগাতে সক্ষম হয়। জম্বিগুলো প্রায় তাদের গায়ের উপর এসে পড়ার আগেই সবাই দ্রুত গাড়িতে উঠে বসে, আর কয়েক সেকেন্ড দেরি হলেই হয়তো সেখানেই তাদের গল্প শেষ হয়ে যেত। সত্যি বলতে এই দৃশ্যটা ছিল একেবারে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। যাই হোক, সেখান থেকে প্রাণে বেঁচে বেরিয়ে আবারও তারা ম্যানচেস্টারের পথে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পর রাস্তার পাশে একটি সুপার শপ দেখতে পেয়ে সবাই সেখানে থামে। দোকানটা অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে, তাই প্রয়োজনীয় খাবার আর অন্যান্য জিনিসপত্র তারা যতটা সম্ভব সংগ্রহ করে নেয়। এরপর আবার গাড়ি চালিয়ে কিছু দূর এগিয়ে একটি পেট্রোল পাম্পে থামে জ্বালানি নেওয়ার জন্য। পাম্পের পাশেই ছিল একটি চিজ বার্গারের দোকান। কৌতূহলবশত জিম ভেতরে ঢুকে পড়ে, কিন্তু বার্গারের বদলে সেখানে যে দৃশ্য তার চোখে পড়ে তা ছিল সত্যিই শিউরে ওঠার মতো। পুরো দোকান জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অসংখ্য মানুষের পচা গলার লাশ। চারিদিকে শুধু মৃত্যু আর পচনের ভয়ঙ্কর গন্ধ। একসময় যেখানে মানুষ হাসি মুখে খাবার খেতে আসতো, আজ সেই জায়গাটায় পরিণত হয়েছে এক বিভীষিকাময় মৃত্যু ঘরে। তার উপর হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই একটি জম্বি জিমের উপর ঝাঁপিয়ে পড়ে। এত দ্রুত আক্রমণটা হয় যে জিম প্রথমে কিছুই বুঝে উঠতে পারে না। এই দৃশ্য দেখে বোঝা যায় মহামারীটা কতটা ভয়াবহ রূপ নিয়েছে। পুরো ইংল্যান্ডের এমন কোনো জায়গায় যেন আর বাকি নেই যেখানে জম্বিদের অস্তিত্ব নেই। তবে শেষ মুহূর্তে জিম সাহস হারায় না। সে নিজের হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে প্রাণপণ লড়াই করে এবং শেষ পর্যন্ত জম্বিটাকে মেরে ফেলতে সক্ষম হয়। অল্পের জন্য এবারেও সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। এরপর পেট্রোল নেওয়ার কাজ শেষ হলে সবাই আবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসায় তারা সিদ্ধান্ত নেয় রাতের অন্ধকারে আর সামনে এগোনো ঠিক হবে না। তাই রাস্তার পাশে বড় বড় পাথরের আড়ালে তুলনামূলক নিরাপদ একটি জায়গা
জায়গায় গাড়ি থামিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নেয়। জায়গাটা ছিল অবিশ্বাস্য রকমের সুন্দর, কিন্তু একেবারে জনমানব শূন্য। চারিদিকে শুধু খোলা প্রকৃতি আর গভীর নীরবতা। এতদিন পর যেন মৃত্যুর এই পৃথিবীতেও একটু শান্তির ছোঁয়া পাওয়া গেল। সেখানে ফ্রাঙ্ক আর হান্নার হাসি ঠাট্টা আর খুনসুটি দেখে সেলিনা হঠাৎ উপলব্ধি করে, পৃথিবী যতই বদলে যাক না কেন, মানুষকে বেঁচে থাকার শক্তি দেয় তার আপনজনরাই। শুধু খাবার বা নিরাপত্তা নয়, ভালোবাসা আর পাশে থাকার অনুভূতিও মানুষকে বাঁচিয়ে রাখে। ধীরে ধীরে তার মনেও জিমকে নিয়ে এক অন্যরকম অনুভূতির জন্ম নিতে শুরু করে। এতদিন ধরে নিজের সব আবেগ চাপা দিয়ে রাখা সেলিনার কঠিন মুখেও যেন প্রথমবারের মতো কোমলতার ছাপ ফুটে ওঠে। আর এভাবেই রাত গভীর হলে তারা সবাই সেই নির্জন জায়গাতে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তারা আবার ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তারা সেই মিলিটারি কম্পাউন্ডে পৌঁছে যায়, যেখানে রেডিওতে নিরাপদ আশ্রয়ের কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে তা তাদের সব আশা মুহূর্তের মধ্যে ভেঙে দেয়। পুরো কম্পাউন্ডটা একদম শুনশান, চারিদিকে মিলিটারি গাড়ি, ব্যারিকেড আর নানা ধরনের সরঞ্জাম ঠিকই পড়ে আছে, কিন্তু কোথাও একজন মানুষেরও দেখা নেই। এমন নীরবতা যেন জায়গাটা বহুদিন আগে পরিত্যক্ত হয়ে গেছে। তখন সবাই ভাবতে শুরু করে, হয়তো মিলিটারিরাও এই জায়গা ছেড়ে অনেক আগেই চলে গেছে। তাদের শেষ আশাটাও যেন ধীরে ধীরে নিভে যেতে শুরু করে। এতদূর পথ পাড়ি দিয়ে এসে জায়গাটা ফাঁকা দেখে ফ্রাঙ্ক একেবারে ভেঙে পড়ে। এতদিন ধরে যে আশাটুকু তাকে বাঁচিয়ে রেখেছিল সেটাও যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। হতাশ হয়ে বসে থাকা অবস্থায় হঠাৎ সে মাথার উপরে ঝুলতে থাকা একটি মৃতদেহ দেখতে পায়, আর সেই লাশের ওপরে বসেছিল একটি কাক, যা একটানা ডাকছিল। এমন দৃশ্য দেখে ফ্রাঙ্কের রাগ আরও বেড়ে যায়। সে কাকটাকে তাড়ানোর জন্য হাত নাড়তেই কাকটি উড়ে যায়, কিন্তু সেই মুহূর্তেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। উড়ে যাওয়ার সময় মৃতদেহ থেকে এক ফোঁটা রক্ত সোজা এসে ফ্রাঙ্কের চোখে পড়ে, আর তখনই সে বুঝে যায় তার জীবন প্রায় শেষ। কারণ এই রেজ ভাইরাস শরীরে ঢোকার পর সংক্রমণ ছড়িয়ে পড়তে মাত্র 10 থেকে 20 সেকেন্ড সময় লাগে। এই অল্প সময়ের মধ্যেই আক্রান্ত মানুষ বুঝতে পারে সে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ফ্রাঙ্ক চোখ চেপে ধরতেই হান্না দৌড়ে বাবার কাছে আসতে যায়, কিন্তু ফ্রাঙ্ক সঙ্গে সঙ্গে মেয়েকে দূরে সরিয়ে দেয়, কারণ সে জানে আর কয়েক সেকেন্ড পর সে আর নিজের মধ্যে থাকবে না। দেখতে দেখতে সবার চোখের সামনে সে ভয়ঙ্কর ভাবে জম্বিতে পরিণত হতে শুরু করে। এই দৃশ্য দেখে সেলিনা চিৎকার করে জিমকে বলে, এখনই ওকে মেরে ফেলো। কিন্তু জিম ওকে কিছু করার আগেই দূর থেকে একের পর এক গুলির শব্দ ভেসে আসে। কয়েকটি গুলি সোজা ফ্রাঙ্কের শরীরে গিয়ে লাগে, আর মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সবাই তাকিয়ে দেখে কিছু দূরে একজন সশস্ত্র সৈনিক দাঁড়িয়ে আছে। তখনই তারা বুঝতে পারে মিলিটারিরা আসলে এই জায়গা ছেড়ে কোথাও যায়নি। জম্বিতে পরিণত হওয়া ফ্রাঙ্ককে এভাবেই গুলি করে শেষ করার পর সৈন্যরা জিম, সেলিনা আর হান্নাকে নিজেদের গাড়িতে তুলে নেয়। বাবার মৃত্যুটা নিজের চোখের সামনে দেখার পর হান্না যেন পুরোপুরি ভেঙে পড়ে। এতক্ষণ যে মানুষটা তাকে সাহস দিচ্ছিল, কয়েক সেকেন্ডের মধ্যে সে চিরতরে হারিয়ে গেল। শোকে তার মুখে আর কোনো কথা পর্যন্ত ছিল না। যাই হোক, তাদের উদ্ধার করে সৈন্যরা নিজেদের মিলিটারি কোয়ার্টারে নিয়ে আসে। সেখানে তাদের স্বাগত জানায় মেজর হেনরি ওয়েস্ট। প্রথমে সে সবাইকে স্নান করে ফ্রেশ হওয়ার ব্যবস্থা করে দেয়, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। দীর্ঘদিন পর নিরাপদ একটা জায়গায় এসে যেন সবকিছু স্বাভাবিক মনে হতে শুরু করে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। হান্না এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে বিছানায় মাথা রাখতেই গভীর ঘুমে তলিয়ে যায়। তবে জিম আর সেলিনার চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। গত কয়েকদিনের ভয়ঙ্কর ঘটনাগুলো বারবার তাদের মাথায় ঘুরছিল। এত মৃত্যু আর বিভীষিকার পর শান্ত হয়ে বিশ্রাম নেওয়াটা যেন তাদের পক্ষে সম্ভবই হচ্ছিল না। চোখের সামনে এত মৃত্যু আর বিভীষিকা দেখার পর সেলিনা ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। এতদিন ধরে নিজের সব অনুভূতি শক্ত করে চেপে রাখলেও এবার আর সে নিজেকে সামলে রাখতে পারে না। তখন জিম তার পাশে এসে তাকে সান্ত্বনা দেয়। এই কঠিন সময়ে দুজনের মধ্যে আবারও এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। আসলে মৃত্যুর এত কাছাকাছি এসে মানুষ বুঝতে পারে একটুখানি মায়া, ভালোবাসা কিংবা পাশে থাকার অনুভূতির মূল্য ঠিক কতটা। যাই হোক, পরের দিন সকালে মেজর হেনরি ওয়েস্ট জিমকে পুরো মিলিটারি আস্তানাটা ঘুরিয়ে দেখায়। সে জানায় একদিন যখন এই সংক্রমণ শেষ হবে তখন নতুন করে পৃথিবী গড়ে তোলার স্বপ্ন নিয়েই তারা এই ঘাঁটিটা তৈরি করেছে। তাই এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের খাবার, অস্ত্র আর সরঞ্জাম মজুদ রাখা হয়েছে। শুধু তাই নয়, তারা মেইলান নামের এক সংক্রমিত সৈনিককেও জীবিত অবস্থায় বেঁধে রেখেছে। উদ্দেশ্য একটাই, ভাইরাসটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং সম্ভব হলে এর কোনো প্রতিষেধক খুঁজে বের করা।
এছাড়াও পুরো মিলিটারি ঘাঁটিটাকে এমনভাবে সুরক্ষিত করা হয়েছে যে বাইরে থেকে কারো ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। পুরো বাউন্ডারির চারপাশে পুঁতে রাখা হয়েছে অসংখ্য ল্যান্ডমাইন। এমনকি সব বাধা পেরিয়েও যদি কোনো ইনফেক্টেড ভেতরে ঢুকে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সিকিউরিটি এলার্ম বেজে উঠবে। আর ঠিক সেদিন রাতে সেটাই ঘটে। গভীর রাতে হঠাৎ এলার্মের বিকট শব্দে পুরো আস্তানা কেঁপে ওঠে। সবাই বুঝে যায় কয়েকজন সংক্রমিত ব্যক্তি নিরাপত্তা বলয় ভেদ করে ভেতরে ঢুকে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সৈন্যরা রাইফেল হাতে ছুটে যায়। তারপর দূর থেকে দৌড়ে আসা ইনফেক্টেডদের লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সবাই মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এই দৃশ্য দেখে সৈন্যদের মধ্যে কোনো ভয় বা অনুশোচনা তো ছিলই না, বরং তাদের মুখে যেন এক অদ্ভুত আনন্দ ফুটে উঠেছিল। এতদিন ধরে মৃত্যুর সঙ্গে বসবাস করতে করতে মানুষ মারাটা যেন তাদের কাছে একেবারে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক মনে হলেও মৃত ইনফেক্টেডদের সরিয়ে আনার পর হঠাৎ পরিস্থিতি পাল্টে যায়। মিচেল নামের এক সৈনিক আচমকায় সেলিনের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। জিম সেটা দেখে বাধা দিতে গেলে মিচেল উল্টো তাকে মাটিতে চেপে ধরে। পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সার্জেন্ট এসে বেসবল ব্যাটের এক আঘাতে মিচেলকে মাটিতে ফেলে দেয় এবং পরিস্থিতি সামলে নেয়। এরপর মেজর হেনরি ওয়েস সেলিনার কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। পাশাপাশি সে সৈন্যদের নির্দেশ দেয় বাইরে পড়ে থাকা ইনফেক্টেডদের লাশ দ্রুত সরিয়ে ফেলতে। কিন্তু এই ঘটনার পর জিমের মনে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এই সৈন্যদের সঙ্গে একই জায়গায় বেশি দিন থাকা মোটেও নিরাপদ নয়। তাই সে সরাসরি মেজর ওয়েস্টের কাছে গিয়ে জানায় তারা এখান থেকে চলে যেতে চায়। কিন্তু জবাবে ওয়েস্ট এমন এক কথা বলে যা শুনে জিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মেজর ওয়েস্ট তখন জিমকে এমন এক সত্য জানায় যা শুনে তার শরীর শীতল হয়ে যায়। সে বলে রেডিওতে যে ব্রডকাস্ট করা হয়েছিল তার আসল উদ্দেশ্য ছিল বেঁচে থাকা নারীদের এখানে নিয়ে আসা। কারণ দীর্ঘদিন ধরে এই বিচ্ছিন্ন ঘাঁটিতে থাকতে থাকতে সৈন্যরা বাঁচার সব ইচ্ছাই হারিয়ে ফেলেছিল। অনেকেই আত্মহত্যার কথাও ভাবছিল। তখন ওয়েস্ট তাদের সামনে নতুন একটি পরিকল্পনা তুলে ধরে। তার বিশ্বাস একদিন খাবারের অভাবে সব ইনফেক্টেড মারা যাবে। তারপর তারা এই ঘাঁটি থেকে বেরিয়ে নতুন করে পৃথিবী গড়ে তুলবে। কিন্তু সেই ভবিষ্যতের জন্য এখন থেকে নতুন প্রজন্ম তৈরি করতে হবে। আর সেই কারণেই তাদের এখানে নারীদের প্রয়োজন। ওয়েস্টের মুখে এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা শুনে জিম বুঝে যায় তারা আসলে নিরাপদ আশ্রয়ে নয়, আরো ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মধ্যে এসে পড়েছে। এক মুহূর্ত দেরি না করে সে সেলিনা আর হান্নাকে সতর্ক করতে দৌড়ে যায়। কিন্তু জিম সেলিনা আর হান্নাকে নিয়ে পালানোর আগেই সৈন্যরা এসে তাকে মাটিতে ফেলে দেয়। অন্যদিকে সার্জেন্ট ফেরেলো মেজর ওয়েস্টের এই নোংরা পরিকল্পনার বিরোধিতা করায় তাকেও বন্দী করা হয়। এরপর দুজনের হাত কড়া পরিয়ে একটি নির্জন জায়গায় আটকে রাখা হয়। কিছুক্ষণ পর কয়েকজন সৈনিক তাদের নিয়ে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য একটাই, চুপচাপ তাদের হত্যা করা। জঙ্গলের ধারে যেখানে আগেই অসংখ্য মৃতদেহ ফেলে রাখা হয়েছিল সেখানেই তাদের নিয়ে যাওয়া হয়। সৈন্যরা জিমকে একপাশে দাঁড় করিয়ে গুলি করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সার্জেন্ট ফেরেল হঠাৎ মিচেলকে উদ্দেশ্য করে চিৎকার করে গালাগালি শুরু করে। রাগে অন্ধ হয়ে মিচেল তার দিকে ঝাঁপিয়ে পড়তে যায়, কিন্তু তার আগেই পাশের আরেক সৈনিক ফেরেলকে গুলি করে হত্যা করে। এই কয়েক সেকেন্ডের বিশৃঙ্খলার মধ্যেই জিম সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। পরে সৈন্যরা বিষয়টা টের পেয়ে চারিদিকে পাগলের মতো তাকে খুঁজতে শুরু করে। এলোপাতাড়ি গুলি ছড়েও তারা জিমের কোনো খোঁজ পায় না, কারণ ততক্ষণে জিম মৃতদেহের স্তূপের আড়াল দিয়ে সরে গিয়ে একটি দেওয়ালের অন্য পাশে লুকিয়ে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে সৈন্যরা কিছুটা চিন্তিত হয়ে পড়ে। কিন্তু মিচেল তাদের আশ্বস্ত করে বলে ভয় পাওয়ার কিছু নেই। চারিদিকে পুঁতে রাখা ল্যান্ডমাইন আর ট্রিপ ওয়ারের কারণে জিম ভেতরে ফিরতে পারবে না। আর যদি বাইরে যাওয়ার চেষ্টা করে তাহলে জম্বিদের হাতেই মারা পড়বে। অর্থাৎ যেদিকেই যাক না কেন তার শেষ পরিণতি নিশ্চিত মৃত্যু। এই ভেবেই সৈন্যরা নিশ্চিত হয়ে আবার নিজেদের আস্তানায় ফিরে যায়। অন্যদিকে মিলিটারি কোয়ার্টারের ভেতরে ততক্ষণে সেলিনা আর হান্নার উপর ভয়ঙ্কর মানসিক চাপ সৃষ্টি করা শুরু হয়েছে। মেজর ওয়েস্টের নির্দেশে তাদের সুন্দর পোশাক পরিয়ে প্রস্তুত থাকতে বলা হয়। তখনই পরিষ্কার হয়ে যায় এই সৈন্যদের আসল উদ্দেশ্য কতটা জঘন্য। পৃথিবী ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও তারা নিজেদের নোংরা প্রবৃত্তি থেকে একটুও সরে আসেনি। যাই হোক, সেলিনা বুঝতে পারে হান্না এখনো কেবল একটি কিশোরী। এই ভয়াবহ পরিস্থিতি সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। তাই বাঁচার শেষ চেষ্টা হিসেবে সেলিনা কৌশলে এক সৈনিককে নিজের প্রতি আকৃষ্ট করে। তারপর পোশাক বদলানোর অজুহাতে সবাইকে বাইরে যেতে রাজি করায়। সৈন্যরা বাইরে বেরিয়ে যেতেই সে লুকিয়ে রাখা কয়েকটি স্লিপিং পিল বের করে হান্নার হাতে দেয়। তার মনে হয়েছিল
এই অমানবিক নির্যাতনের শিকার হওয়ার চেয়ে শান্তিতে মৃত্যুই হয়তো মেয়েটার জন্য ভালো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সৈন্যরা বাইরে থেকে তাদের সবকিছু নজর রাখছিল। সেলিনার হাতে ওষুধ দেখে তারা সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই বাইরে হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। সবাই বুঝে যায় জিম আবার কোনোভাবে ঘাঁটির ভেতরে ঢুকে পড়েছে। তাই সৈন্যরা আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে যায়। আসলে এটা ছিল জিমেরই পরিকল্পনা। ইচ্ছে করে সে বাইরে রাখা একটি মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে অ্যালার্ম চালু করেছিল, যাতে সৈন্যরা ঘাঁটি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর তারা চারিদিকে তাকে খুঁজতে খুঁজতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। কিন্তু জিম এবার আর আগের মতো অসহায় ছিল না। সুযোগ বুঝে সে এক সৈনিকের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে নিঃশব্দে হত্যা করে। তারপর সে মৃতদেহটাকে চালকের আসনে বসিয়ে এমনভাবে রেখে দেয় যেন দূর থেকে দেখে মনে হয় লোকটা এখনো জীবিত। এদিকে নিহত সৈনিকের সঙ্গীরা এসে তাকে ওই অবস্থায় দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। তারা দ্রুত মৃতদেহটাকে সরিয়ে গাড়িতে ওঠে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কয়েকজন জম্বি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাধ্য হয়ে তারা গুলি চালিয়ে জম্বিগুলোকে মেরে ফেলে। অন্যদিকে জিমের মাথায় তখন এক ভয়ঙ্কর পরিকল্পনা কাজ করছিল। নিহত সৈনিকের রাইফেলটা এখন তার হাতেই। সেই অস্ত্র নিয়েই সে চলে যায় মেইলার নামের সংক্রমিত সৈনিকটির কাছে, যাকে এতদিন ধরে গবেষণার জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। জিম কোনো দ্বিধা না করে গুলি করে সেই শিকল ভেঙে দেয়। মুক্তি পেয়ে মেইলার আর এক মুহূর্ত নষ্ট করে না। সে ক্ষুধার্ত জন্তুর মতো সোজা মিলিটারি কোয়ার্টারের ভেতরে ঢুকে সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে ভেতরে তখন সৈন্যরা হান্না আর সেলিনাকে জোর করে সাজিয়ে বসিয়ে রেখেছিল। হঠাৎ বাইরে চিৎকার শুনে তারা ঘুরে তাকাতে দেখে মৃত্যুর দূতের মতো মেইলার তাদের সামনে এসে দাঁড়িয়েছে। আতঙ্কে সৈন্যরা দ্রুত হান্না আর সেলিনাকে নিয়ে ওপরে দৌড় দেয়। কিন্তু সবাই পালানোর আগেই মেইলার এক সৈনিককে ধরে নির্মমভাবে ছিঁড়ে খুঁড়ে ফেলতে শুরু করে। আর সেই মুহূর্ত থেকে পুরো মিলিটারি ঘাঁটিতে আবারও সংক্রমণের নতুন বিভীষিকা ছড়িয়ে পড়তে শুরু করে। মেইলারের কামড়ে আহত হওয়া সৈন্যরা একে একে জম্বিতে পরিণত হতে শুরু করে। আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সুস্থ মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে। পুরো মিলিটারি ঘাঁটিটা মুহূর্তের মধ্যেই আরেকটি নরকে পরিণত হয়। এদিকে হুড়োহুড়ির মধ্যে হান্না আর সেলিনা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। প্রাণ বাঁচাতে হান্না দৌড়ে একটি ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই জম্বি মেইলারও সেখানে ঢুকে পড়ে। সে প্রায় হান্নার একেবারে কাছে চলে এসেছিল, কিন্তু ভাগ্য ভালো কোনোভাবে তাকে খুঁজে না পেয়ে আবার সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করা এক সৈনিককে জিম রাইফেলের বেনট দিয়ে আক্রমণ করে শেষ করে দেয়। ততক্ষণে ঘাঁটির বেশিরভাগ সৈন্যই সংক্রমিত হয়ে গেছে, আর তারা এখন পাগলের মতো জীবিত মানুষদের খুঁজে বেড়াচ্ছে। এদিকে জিমো হান্না আর সেলিনার নাম ধরে ডাকতে ডাকতে চারিদিকে ছুটতে থাকে। অবশেষে সে সেলিনাকে খুঁজে পেলেও ঠিক তখনই মিচেল এসে তাকে জিম্মি করে ফেলে। রাইফেল তাক করে সে জিমকে সরে যেতে বলে। জিম প্রথমে পিছু হটার ভান করলেও পরের মুহূর্তেই হঠাৎ ঘুরে দাঁড়িয়ে মিচেলের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় প্রাণপণ লড়াই। দীর্ঘ ধস্তাধস্তির পর শেষ পর্যন্ত জিম নিজের দুই হাতে মিচেলের গলা চেপে ধরে তাকে হত্যা করতে সক্ষম হয়। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সেলিনা মুহূর্তের জন্য বিশ্বাস করে বসে যে জিমও হয়তো সংক্রমিত হয়ে গেছে। তাই সে হাতের বেসবল ব্যাট তুলে তাকে আঘাত করতে যায়। তবে শেষ মুহূর্তে জিমের চোখের দিকে তাকাতেই সে বুঝতে পারে জিম এখনো আগের মতোই সুস্থ আছে। সঙ্গে সঙ্গে তার হাত থেকে ব্যাটটা পড়ে যায়, আর আবেগে সে জিমকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করে। এদিকে হান্না এই দৃশ্য দেখে প্রথমে ভেবে বসে জিম হয়তো সেলিনাকে কামড়ানোর চেষ্টা করছে। তাই কিছু না বুঝে সে দৌড়ে এসে জিমের মাথায় সজোরে আঘাত করে। তবে কয়েক মুহূর্ত পরেই সে বুঝতে পারে জিম এখনো সম্পূর্ণ সুস্থ। এরপর আর দেরি না করে তারা তিনজন সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু বাইরে বেরিয়েই পার্ক করা গাড়ির ভেতরে আগের থেকেই বসে আছে মেজর ওয়েস্ট। হান্না ততক্ষণে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে ফেলেছিল। ঠিক তখনই পিছনের সিটে লুকিয়ে থাকা ওয়েস্ট হঠাৎ জিমকে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে, কারণ ঠিক সেই সময় পিছন থেকে জম্বি মেইলারও তাদের দিকে ছুটে আসছিল। হান্না তখন অসাধারণ বুদ্ধি দেখিয়ে গাড়িটাকে সামান্য সামনে নিয়ে আবার দ্রুত রিভার্স করে। আর সেই মুহূর্তেই মেইলার গাড়ির পিছনে কাঁচ ভেঙে ওয়েস্টের ওপর ঝাঁপিয়ে পড়ে।
এই সুযোগে সেলিনা আহত জিমকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে বসে। কিছুক্ষণের মধ্যে মেইলারের হাতে ওয়েস্টের ভয়ঙ্কর পরিণতি হয়। এরপর তারা তিনজন মিলিটারি কম্পাউন্ডের গেট ভেঙে অবশেষে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে গল্প এখানে শেষ নয়। এরপর আমাদের দেখানো হয় আরও 28 দিন পরের দৃশ্য। জানা যায় তারা ম্যানচেস্টার ছেড়ে একটি নির্জন দ্বীপে আশ্রয় নিয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পরও সেলিনার সেবা যত্নে জিম সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এখন তারা তিনজন একসঙ্গে নতুন জীবন শুরু করেছে। উদ্ধার পাওয়ার আশায় তারা বড় কাপড় জুড়ে একটি বিশাল হ্যালো সাইন বানিয়ে মাঠের ওপর বিছিয়ে রাখে, যাতে আকাশ দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টার গেলে সহজেই তাদের দেখতে পারে। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষুধা আর পানির অভাবে অধিকাংশ জম্বি মারা যেতে শুরু করে, ফলে ভয়াবহ মহামারীটাও ধীরে ধীরে শেষের দিকে এগোয়। ঠিক সেই সময় জীবিত মানুষদের খুঁজতে উদ্ধারকারী দলের একটি জেট বিমান ওই দ্বীপের উপর দিয়ে উড়ে যায়। বিমানটি দেখতে পেয়ে জিম, সেলিনা আর হান্না দৌড়ে গিয়ে সেই হ্যালো সাইনটি নেড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। সৌভাগ্যবশত পাইলটও তাদের দেখতে পেয়ে যায়। অর্থাৎ দীর্ঘ কোয়ারেন্টাইন, মৃত্যু আর বিভীষিকার পর অবশেষে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার নতুন আশা তৈরি হয়। যদিও এই মহামারীতে তারা নিজেদের প্রায় সব আপনজনকে হারিয়েছে, তবুও তারা তিনজন মিলে গড়ে তুলেছে এক নতুন পরিবার। আর ঠিক এভাবেই এক আবেগঘন এবং আশাব্যঞ্জক সমাপ্তির মধ্য দিয়ে শেষ হয় ভিন্নধর্মী ও শ্বাসরুদ্ধকর মুভি 28 ডেজ লেটার।